আমরা গতকালকে এই ইকুয়েশনটা পর্যন্ত ডিরাইভ করেছিলাম, যেটা ছিল ড্রেইন কারেন্ট। তো এটা একটা ইকুয়েশন নাম্বার ছিল। তো ওই ইকুয়েশনে ড্রেইন কারেন্ট ডেসক্রাইবস, মানে আইডি হচ্ছে ডেসক্রাইবস দ্য ড্রেইন কারেন্ট ইন দ্য linear region of MOSFET. Notice that the two-dimensional electron gas enters the result in the charge concentration at the source end of the channel. মানে এই জায়গাটা, এখানে তোমার ইলেকট্রন গ্যাসের কন্ট্রিবিউশনটা এখানে ধরা হয়েছে, সোর্স এন্ড এই জায়গায় NSO, and the low field mobility for the two-dimensional system. এবং এখানে একটা মোবিলিটি টার্ম ছিল, এটা এখানে না, সরি এটা তো মোবিলিটি না, এটা হচ্ছে, তাহলে এনএসওটা হচ্ছে এটা, আর মোবিলিটি টার্মটা ছিল এখানে কোথায় জানি, এই যে এটা, এই দুটো টার্ম, এটা এবং এটা। এখানে তোমার টু ডাইমেনশনাল এই যে হ্যাঁ ইলেকট্রন গ্যাস যেটাকে বলে 2DEG, সেটার কন্ট্রিবিউশনটা এই দুইটার পয়েন্টে ধরা হয়েছে। আচ্ছা, these quantities can be calculated using the technique, but one must be careful of to be sure that the applied gate voltage here, এটা হচ্ছে applied, is greater than the threshold voltage such that a two-dimensional electron gas is induced. তোমরা মসফেটে যেমন ইনভার্সন লেয়ারের কথা বলতা, যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে বেশি হলে তখন ইনভার্সন লেয়ার ফর্ম হবে, ঠিক সিমিলারলি এখানে বলা হচ্ছে যে গেটে যদি তুমি সাফিসিয়েন্ট ভোল্টেজ যাও যেটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি, তাহলেই ইলেকট্রন গ্যাসটা ফর্ম হবে আর কি। তাহলে দুটো জিনিস গেল, একটা হচ্ছে মিউ আর এনএসও, আর একটা হচ্ছে আইজির কাজ। Once NSO and mu are known, one can determine the drain current. আর ওই দুটো যদি জানো তাহলে তুমি ইলেকট্রিক ফিল্ড পাবা, এখানকার ড্রেন ভোল্টেজ তুমি জানো, তারপরে তোমার এই বাকি প্যারামিটার গুলো সবগুলাই তোমার জানা থাকবে, লেংথ জানবা চ্যানেলের ইত্যাদি। তো এই সমস্ত তথ্য তোমার থাকবে, কাজে এনএসও এবং মিউ এই দুটো জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। আর আইজি যদি জানো তাহলে আইডিটা পাওয়া যাবে। আচ্ছা, এবং ইন দ্য লিনিয়ার রিজন ফ্রম দ্য নলেজ অফ দ্য ডাইমেনশন অফ দ্য ডিভাইস। আচ্ছা, এল টেল এগুলো হচ্ছে ডাইমেনশন। তো কাজে এই জায়গাগুলো পড়ে নিও কমেন্টস হিসাবে, কনসেপ্ট হিসাবে। আচ্ছা, ফর সিম্পলিসিটি দি প্যারামিটার আর যেটা ধরা হয়েছিল ওটাকে তোমরা অন্য কোনো অ্যালফাবেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, ধরো কে দিয়ে করলা বা কিছু একটা করলা, তো এটাকে বলতেছে হাফ ধরা যেতে পারে, তাহলে এটাকে আমরা হাফ ধরতে পারি কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, দ্য ড্রেন কারেন্ট অ্যাট স্যাচুরেশন, এখন হচ্ছে এই ড্রেন কারেন্টটা যদি স্যাচুরেশনে পেতে চাই, কারণ তুমি জানো যে ভেলোসিটি আর ইলেকট্রিক ফিল্ডের রিলেশনে এই জায়গাটা পর্যন্ত ঠিক আছে, তারপর লিনিয়ার রিজন, তারপর তোমার স্যাচুরেশন রিজনে কম বেশি ব্যাপার আছে। তো কাজে এখানে যে জায়গাটা সেখানে যে স্যাচুরেশন ভেলোসিটি আসতেছে, তাহলে তখন সবকিছুর মধ্যে ভেলোসিটি টার্মটা এই ভি স্যাট দিয়ে রিপ্লেস হবে। তাহলে আমরা এখন একটা নতুন কেসে যাচ্ছি, যে ফর ড্রেন কারেন্ট এট স্যাচুরেশন, তো ইন দ্যাট কেস the field at L reaches electric field C, ঠিক আছে, তাহলে ফিল্ডটা ইসি হবে এবং তোমার চ্যানেল কারেন্টটা এই ফর্মুলায় হবে। তাহলে এটা নেক্সট ডিরাইভেশনের স্টার্টিং পয়েন্ট হিসেবে এটাকে আমরা 1 নম্বর বলতে পারি। নেক্সট ডিরাইভেশনটা খুব বেশি বড় না, তো এই লাল কালির এই অংশটা একটু লেখো এবং 1 নম্বর ইকুয়েশনটা লেখো, আমি রোল কলটা করব। রোল নাম্বার 1 13। Yes, sir. 71 72 Yes, sir. 79 স্যার এক আছে, স্যার এক আছে। 1 আছে, 1 আছে, ঠিক আছে Sir, 79, yes, sir. 79 ইয়েস, 80 81 83 Yes, sir. 87 Yes, sir. 100 Yes, sir. 129 Yes, sir. 152 Present, sir. 163
Yes, sir. 164 Present, sir. ফাহাদ সাইফ। Present, sir. তাহলে রোল 80 81 খবর নাই, আর 71। আচ্ছা, 1 নম্বর ইকুয়েশন লেখা হয়েছে। Yes, sir. আচ্ছা, তো এটা তো তোমরা আগের ইকুয়েশন থেকে রেলিভেন্স পাবা। তাহলে এর পরের পেজে যাব। তো সিন্স দ্য ভেলোসিটি ইজ নাও ইকুয়াল টু দ্য ভি সেট, তাহলে at x is equal to L the channel current is equal to the drain current। ঠিক আছে, এই জিনিসটা which is in this case is the drain saturation current ID set। তাহলে এই কন্ডিশনটা লিখবা যে since the velocity is now equal to constant value v set, x is equal to LA, এটাও লেখো channel current is equal to ID set। তাহলে এখানে তোমার QWNSO এটা হলো তোমার এপসাইলন, আর ভোল্টেজটা এখন ভোল্টেজটা কি ছিল, ফাংশন অফ এল এক্স ছিল। তাহলে এটা হয়ে যাবে এক্স এর ভ্যালু এখন এল, তাহলে ভি সেট হবে, ভির জায়গায় ভি সেট হবে। তাহলে এরকম একটা ফর্মেশন নেবে। তাহলে এটা দুটা জিনিসকে রিপ্রেজেন্ট করবে, এটাকে ইকুয়েশন 2 বলতে পারো আজকের জন্য। তো এটা লেখো at this point we once need to determine the drain saturation voltage VD set। ঠিক আছে, এটা তো ID set, VD set। Alternatively it is possible to solve equation এটা for VD set in terms of ID set। ঠিক আছে, এগুলা কমেন্টস করতে লেখার দরকার নাই। দেন দিস এক্সপ্রেশন ফর VD set can be substituted in equation আগেরটা at saturation and solve for VD set। The result using the notation of Ruden follows from the some lengthy straightforward algebra, ওগুলা আমরা করব না, এটা জাস্ট অনলি স্টাডি, মানে আমি কি বলবো, রিড করবো, এটা রিড করে কিছু মাথায় থাকলে থাকবে, কিন্তু এই 2 নম্বর ইকুয়েশনটা আগে লেখো, তারপর আমি নেক্সট স্টেপে যাচ্ছি। আর 2 নম্বরের আগের ব্যাকগ্রাউন্ডটা একটু বলো যে এখানে ভিডি সেট একটা টার্ম নতুন, আইডি সেট, ভি সেট, সব স্যাচুরেশন মিন করতেছে, এক্সট্রিম এন্ডে চলে গেছে। আমি এটাই কন্টিনিউ করব আজকে, যদিও আমি প্রমিস করছিলাম যে ওই ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং ওই জিনিসগুলো টাচ করব, ওটা নেক্সট উইকে ইনশাল্লাহ। আজকে এটা যেহেতু একটা ফ্লোতে আছে, এই ফ্লোটা শেষ করি। লেখা হয়েছে 2? হ্যাঁ, বুঝি নাই, লেখা হয়েছে? Yes, sir. আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নেক্সট নিচে যাই। তো এখানে কিছু অ্যানালাইসিস আছে, এগুলো আমরা অত ডিটেলস পড়বো না, এটা আমাদের দরকার নাই। ইকুয়েশন মুখস্থ করে এখানে লাভ নাই। ফাইনালি we complete the model, we need to complete the model we need to specify the gate leakage current IG. The gate leakage current is a function of the applied gate voltage, and you know that, and is generally device dependent. It is further found that the gate leakage current has different dependencies on the threshold on the applied gate voltage। তো এটার একটা এক্সপ্রেশন এখানে দিছে, approximate semi empirical expression for IG have been determined of the form, দুটো ফর্ম বলছে, এটা একটা ফর্ম IS1 দিয়ে আসতেছে NKT, এটা একটা ফর্ম। তো এটা অতটা তোমরা রিডিং করবার পড়বার কি এর বেশি যাচ্ছে না। often it is useful to utilize the simplified model for the current voltage characteristics of MOSFET। equation 3.3.21 can be simplified if it is assumed that IG is equal to 0। 3.3.21 ছিল, তোমাদের কোনো একটা নাম্বার ছিল, এই ইকুয়েশনে যদি আইজি, এখানে কোথায় আইজি, এই যে এই আইজি টার্মটা 0 হয়, তাহলে কি এই টার্মটা পুরো বাদ চলে যাবে, গুণের অংশটা। তো তখন এরকম একটা অংশ থাকবে। তো সেই কেসটা বলছে
IG যদি 0 হয়, the gate current vanishes, and that VD1 LF1 যদি smaller than 1 হয়, under this condition the first term the right hand side of the equation vanishes, আমি যেটা বললাম, and the prefactor can be approximated as unity. With these assumptions, the IV characteristic for the linear region output simplifies to এত। তাহলে এটা একটা স্পেশাল কেস। এটা হচ্ছে নাম্বার দাও 3, যখন IG is equal to 0 হয়ে যায়, এবং 3.21 ইকুয়েশন ইউজ করবা, ইউজ করে এ ধরনের একটা ইকুয়েশন পাবা। এটা তো তোমার মিউ। তাহলে এই গ্রাফটা একদম সিম্পল হয়ে যাচ্ছে। ওখানে আরেকটা আজি জিরো ছাড়াও আরেকটা অ্যাজাম্পশন আছে, ওটা লিখে নিও। প্রিফ্যাক্টরটা ইউনিটি হবে, প্রিফ্যাক্টর ইউনিটি। এটা ধরে এরকম একটা রিলেশন পাবো। তাহলে এই রিলেশনে দেখা যাচ্ছে কি, মানে কিছু অংশ লিনিয়ার, কিছু অংশ নন লিনিয়ার, এক্স স্কোয়ার ভোল্টেজের সাথে আর কি। এটা কিন্তু ওই ভেলোসিটি ভার্সেস ফিল্ড না, এটা হচ্ছে আইডি ভার্সেস ভিডির গ্রাফ। যদি ধরো সেই গ্রাফে কিছু অংশ লিনিয়ারের কন্ট্রিবিউশন থাকবে, এক্স, ভিডিটা এখানে ভিডি আছে, এক্স স্কোয়ার থাকবে। আমার মনে হয় লেখা হয়ে গেছে। তাহলে the simplified result given by eta shows clearly how the characteristics of MOSFET take influence the device performance. Notice that ID depends on mu and NSO, the two-dimensional electron mobility and the concentration respectively. These quantities can be determined using techniques developed with the drain current in saturation ID set can also be determined using the assumption ওই যে এটা। তো এটার জন্য ক্ষেত্রে এই ধরনের একটা স্যাচুরেশনের ভ্যালু আসবে, যেটা আমরা অত তোমাদেরকে গুরুত্ব দিতে বলছি না, মানে ডিরাইভেশন পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্ব দিতে বলছি না, কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে রাখতে পারো। তো সেখানে কিছু ওই এ নিয়ে বলছে টলছে, সেগুলো আমরা ইকুয়েশন ওয়াইজ যাচ্ছি না, কনসেপ্টটা মাথায় রাখবা। আচ্ছা, the simplified form of the MOSFET IV characteristic is generally not applicable to gallium arsenide since the electric field 1 যে টার্মটা ছিল is too small to satisfy the condition এটা, এবং গ্যালিয়াম নাইট্রাইট ইজ ক্লোজার টু স্যাটিসফাইং দিস কন্ডিশন। তাহলে এগুলো একটু তোমরা রিড করবে আর কি। এখানে ম্যাটেরিয়ালের সাথে ওই ইকুয়েশনগুলোর ইমপ্লিকেশন বলা হয়েছে। আচ্ছা, তো তারপরে আবার আমরা ইকুয়েশন 3.3.27 আবার গিয়েছে। 27 ছিল এইটা, সরি এইটা, এখানে ভিডি ছিল, ভিডি স্কোয়ার ছিল। তো এটাকে কি বলছে, এই যে এরকম একটা ফর্মে নিয়েছে, ভিজি মাইনাস ভিটি ধরে ফর্মে নিয়েছে। এটা হচ্ছে ব্রেনানের একটা, ওনার যেটা বই তাদেরই লেখা। It is clear that the fundamental form of the drain current is similar between MOSFET and MOTFET. আচ্ছা, এটা MOSFET এর ক্ষেত্রে ছিল, ওনাদের একটা MOSFET এর অ্যানালাইসিস আছে। তো MOTFET এ যেটা বললো আর MOSFET এর অ্যানালাইসিসের মোটামুটি সিমিলার, ভিডির সাথে রিলেশনশিপটা। আচ্ছা, তো সেটাই বলা হয়েছে এখানে, এটা একটু স্টাডি করো। আর এখানে একটা অঙ্ক আছে, determine the threshold voltage of gallium arsenide and MOSFET, আগেরটার মতোই, whose geometry and doping concentration are given below. তো তোমাকে যদি আবার রিমাইন্ড করে দিই অঙ্কটার জন্য, যে বাম সাইডে হচ্ছে তোমার এন টাইপ, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এখানে হলো গ্যালিয়াম আর্সেনাইড ইন্ট্রিনসিক, মাঝখানে স্পেশাল লেয়ার ইত্যাদি। তো অ্যালুমিনিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে 25%। তার মানে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম 25%, গ্যালিয়াম 75%। অ্যাজিউম এ কন্ডাকশন ব্যান্ড টু ভ্যালেন্স ব্যান্ড ডিসকন্টিনিউটি হচ্ছে 60%, 40%। ঠিক আছে, তার মানে ডেল ইসি বাই ডেল ইভি, দ্যাট ইজ 60.6.4। and Schottky barrier height H যেটা বলছিল সেটা 1 ভোল্ট, and অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার যেটা ছিল সেটার থিকনেস হচ্ছে 33 ন্যানোমিটার, and আনডপড স্পেশাল লেয়ার হচ্ছে 3 ন্যানোমিটার। দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এই ভদ্রলোকের হচ্ছে 12.4 এপসাইলন। তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজের একটা ইকুয়েশন ইউজ করছে। তো সেই থ্রেশহোল্ড ভোল্টেজের মধ্যে তোমার এখন ডি আর ডি ওয়ান এর ভ্যালু হচ্ছে
আন্ডার স্পেশাল লেয়ার হোয়াইট, ডি ইজ দ্য অ্যালুমিনিয়াম গার্সেনিয়াম হোয়াইট, এইচবি হচ্ছে শর্টকি ব্যারিয়ার হাইট। এগুলো তথ্য প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। তো কাজেই conduction band discontinuity হচ্ছে daily C can be determined as follows. The energy daily C বের করার জন্য দুটো স্টেপ ইউজ করবে। একটা হচ্ছে ফার্স্টে ব্যান্ড গ্যাপে যাবে, মানে তোমার তো ডেলি সির সাথে একদম প্রথম দিকে যে রুল গুলো বলছিলাম সেখানে ডেলি ভির সম্পর্ক ছিল, ডেল ইজির সম্পর্ক ছিল। তো এখন ডেল ইজির কনসেপ্টে যাওয়ার চেষ্টা করতেছে ইজির জন্য। তো ব্যান্ড গ্যাপ ইজির একটা ফর্মুলা, এটা যদি অঙ্কটা প্রশ্নে আসে তাহলে এই ফর্মুলাটা দেওয়া থাকবে যে হ্যাঁ এটা হচ্ছে তোমার, হ্যাঁ বিসর্গ না, এটা দশমিক আর কি, হ্যাঁ এটা দশমিক। আচ্ছা, তো ইজি হচ্ছে 1.424 1.247 এক্স। এখন এক্স এর ভ্যালু তোমার এখানে 25% বলা আছে, 25% হচ্ছে তোমার ওই যে ইয়ে অ্যালুমিনিয়াম, ওইটার কনসেন্ট্রেশনটা হচ্ছে 25, তো এখানে এক্স এর ভ্যালু 0.25 বসবে। তাহলে ধরলে আমরা ওর ব্যান্ড গ্যাপটা পাচ্ছি। আচ্ছা, তো ওর ব্যান্ড গ্যাপ পেলা। এখন বলছে যে the conduction band age discontinuities between the aluminum and aluminum is then found by taking 60% of the difference in at the energy band gaps. তাহলে এনার্জি ব্যান্ড গ্যাপের ডিফারেন্স, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের, এটা হচ্ছে ওই যে ইয়ারটা গ্যালিয়াম আর্সেনাইডের, এটা হয়তো দেওয়া থাকবে তথ্য কঙ্কে। তাহলে ওটার 60 করে আমরা ডেলি সিটা বের করতে পারতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, কই গেল ডেলি সি গেল না। থ্রেশহোল্ড ভোল্টেজের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 0.1.187 আসছে ডেলি সি বাই কিউ, সেখান থেকে আসছে। তাহলে 1 ভোল্ট কোথায় আসলো? 1 ভোল্ট হচ্ছে তোমার এই বদল, আর ডেলি সি বাই কিউ এটা আসলো। আচ্ছা, তাহলে বাকিটা কই গেল? থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে এখানে আসছে 0.87 বাই কিউ। Evaluating the expression for VT above yields at threshold voltage for 0.157. অঙ্কটা তো এখানে শেষ করছে। তাহলে ফর্মুলার বাকি অংশ ইউজ করছে না? করছিল মনে হচ্ছে আমার, কোথায় গেল? ও এই যে মাইনাস আছে, সরি আমি ভুল বলছি, নিচে একটা মাইনাস আছে। এটা হচ্ছে ব্যারিয়ার হাইটটা, এটা হচ্ছে তোমার ডেল ইসির অংশটা, আর এটা হচ্ছে কিউ ইন্টু ওই যে কনসেন্ট্রেশন এনএসও, এনএসও না এটা, সরি এনডি, এনডি আর ডি মাইনাস ডি ওয়ান, একটা 33 ছিল একটা 30 ছিল, এই 3 ছিল, তো এটা বিয়োগ করছে, ন্যানোমিটার করতে গিয়ে না করে এটা সেন্টিমিটারে করছে। আর এফসাইলন ইউজ করছে এইভাবে, টুয়াইস এফসাইলন ছিল ফর্মুলায়, টুয়াইস, এটা কিন্তু এফসাইলন। হ্যাঁ, তো এই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আচ্ছা, তারপর আগের অংশের ডিরাইভেশনের শেষে একটা ক্যাপাসিটেন্স টার্ম ছিল, গেট ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া, জাস্ট এফসাইলন বাই ডি, যেটা তোমরা জানো। এরপরে আরেকটা অঙ্ক আছে, এটা দরকার নাই মনে হয়, ডিরাইভেশন টাইপের। আচ্ছা, প্রোডাক্ট অফ ক্যাপাসিটেন্স এন্ড ভিজিবিলিটি ইজ সিম্পলি ইকুয়াল টু দ্য চ্যানেল চার্জ কিউএন। তাহলে এই কথাটা লেখো, প্রোডাক্ট অফ সিআই এন্ড ভিজিবিলিটি ইজ সিম্পলি ইকুয়াল টু দ্য চ্যানেল চার্জ, এটাকে লেখো, ইকুয়েশন নাম্বার দিবা কিনা জানি না। আর আচ্ছা, এটা তো মসফেট নিয়ে আবার ডিসকাশনে গেছে। আচ্ছা, ঠিক আছে, মসফেটে তো ইনসুলেটর থাকে হ্যান ত্যান। তাহলে এটা প্রথম লাইনটা লেখো খালি। আচ্ছা, আমি আসতেছি একটু, দাঁড়াও, দরজা কে আসছে।
আচ্ছা ঠিক আছে, আমি সরি একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তো এরপরে আমরা নিচে আরো যেতে থাকবো। এটা তো মসফেট অ্যানালাইসিস, কাজে নিয়ে আমরা যাচ্ছি না। এখন হচ্ছে এরপরের একটা টপিকস, ফিজিক্যাল ফিচার্স অফ অ্যাডভান্স স্টেট অফ দ্য আর্ট মসফেটস। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেনানের 3.4। এটা হেডিংটা একটু দাও, ফিজিক্যাল ফিচার্স অফ অ্যাডভান্স স্টেট অফ দ্য আর্ট মসফেট, ব্রেনানের 3.4, হেডিংটা লেখো। ডিরাইভেশনের অংশ শেষ, এখন ফিজিক্যাল ফিচার্স। আচ্ছা, দ্য অ্যানালিটিক্যাল মডেল যেটা এতক্ষণ অ্যানালাইসিস করলো, দ্যাট ওয়াজ এ গ্র্যাজুয়াল চ্যানেল অ্যাপ্রক্সিমেশন and thus is best applied to relatively long channel devices. So although it is highly useful in this regime, the extension to sub-micron gate length structure as well as devices that have relatively high voltage swings is questionable. তাহলে এটা হলো তোমার পজিটিভ পয়েন্ট, আর এটা হলো নেগেটিভ পয়েন্ট বলছে, না যে এই অ্যানালাইসিস যেটা করলাম সেটার পজিটিভ হচ্ছে যেটা লং চ্যানেলের জন্য ভালো, গ্র্যাজুয়াল চ্যানেল অ্যাপ্রক্সিমেশন ইউজ হয়েছে। কিন্তু যদি আমাদের ডিভাইসটা তোমার সাবমাইক্রন রেঞ্জে চলে যায় বা হাই ভোল্টেজ সুইংস থাকে, তাহলে এটা questionable. The highest frequency MOSFET devices used in practice have very short channel lengths. তাহলে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো, তাহলে যে সমস্ত এখানে বলছে না হাই ভোল্টেজ সুইংস যদি হয়, তার মানে ফ্রিকোয়েন্সি বেশি, তো তারা যেটা ইউজ করবে তারা ভেরি শর্ট চ্যানেল লেংথ and typically operate at high voltages. তার মানে দুটাই উল্টা, হাই ফ্রিকোয়েন্সি অপারেশন দিতে তোমার ডিভাইসটা হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসে কাজ করতে চায়, তাহলে এইটা সমস্যা। এই মাইক্রোফোনটা একটু অফ করো, মাইক্রোফোন অফ করো। কে কথা বলছো? কে কথা বলছো? মাইক্রোফোন অফ করো। করছো মাইক্রোফোন? আচ্ছা, in practice several different types of device models are needed. These models ranges from relatively simple compact models of great use in computer aided design of digital microcircuits to highly sophisticated detailed microscopic models that illustrate the fundamental physics. তো এই যখন লং শর্ট চ্যানেলে যাব তখন ফিজিক্সের নলেজ গুলা খুব ইম্পর্টেন্ট হবে, and check the validity of the elementary models. তো এগুলা লাগবে। তো কাজে আমাদের এখন প্রেক্ষিতটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা, যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তোমার তখন এই যে মন্টে কার্লো সিমুলেশন এই সমস্ত লাগবে, যেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে হয়তো স্টার্ট করব কিছু জিনিস। The actual detail of how these simulations are made beyond the level, ওটা আমাদের ওই যে স্নোডেনের ওই পেপারটা স্নোডেনেরই ছিল, যেটা নিয়ে আমরা ডিসকাস করব, তো ওখানে আমরা যাবো ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে তোমরা নিজেরা একটু সেলফ স্টাডি করো, এগুলা নোট এখন করতে বলছি না, কিন্তু নোটটা পরে বাসায় করে নিও আর কি, মেইন পয়েন্ট গুলো পড়ে। তো ইন প্র্যাকটিস সেভারাল ডিফারেন্ট টাইপস অফ ডিভাইস মডেলস আর নিডেড। দিস মডেলস মধ্যে হচ্ছে, ও এটাই তো বললাম। আচ্ছা ঠিক আছে। The first question the reader might ask is why we have to dispense with analytical model and adopt numerical techniques, যেটা আমরা করতে যাচ্ছি in modeling short channel structures. There are several reasons why simple analytical model fail to short channel devices with hold true whether one is modeling MOSFET যেটাই হোক। The first problem, তাহলে এটা হচ্ছে তোমার প্রবলেমের প্রথমটা, এক নম্বর, that is encountered in short channel device is that the potential profile becomes two-dimensional. ঠিক আছে, most analytical models adopt the long channel approximation such that the field can safely be assumed to be one dimensional. কিন্তু তোমাদের অ্যানালিটিক্যাল ইয়েগুলোতে ওয়ান ডাইমেনশনাল ফিল্ড ধরা হয়, কিন্তু ওখানে পটেনশিয়াল প্রোফাইলটা আসলে টু ডাইমেনশনাল হবে। তোমার এদিকে একটা প্রোফাইল হবে, এদিকে আরেকটা প্রোফাইল হবে, দুই ডিরেকশনে পটেনশিয়াল প্রোফাইল। অ্যাজ দ্য চ্যানেল লেংথ ডিক্রিজেস, যখন ছোট হতে থাকবে, the validity of the gradual channel approximation becomes suspect since the field lines under the gate can no longer be assumed to be one dimensional. তাহলে গেটের নিচে যে ফিল্ড লাইন গুলো থাকবে সেটার উপরই তো তোমার ভোল্টেজ সাথে রিলেশন, তো গ্র্যাজুয়াল চ্যানেল অ্যাপ্রক্সিমেশনে দেখা যাবে তারা আর ওয়ান ডাইমেনশনাল থাকছে না। Thus it is
necessary to solve the problem using two-dimensional, making an analytical formulation much more difficult. আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট লিমিটেশনস হচ্ছে, এটা 1 নম্বর গেল, যে হচ্ছে যে পটেনশিয়াল প্রোফাইল। আচ্ছা, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট লিমিটেশন অ্যারাইজেস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাজ দ্য ডিভাইস অ্যাক্টিভ রিজিয়ন ছোট হয়ে যাচ্ছে, শর্ট চ্যানেলে অ্যাক্টিভ রিজিয়ন shrinks, the applicability of any transport theory based on the average behavior of the carriers having undergone a relatively large number of scatterings become questionable. তাহলে এটাকে যদি অনেকগুলা স্ক্যাটারিং হবে, হ্যাঁ, তো অনেকগুলা যদি স্ক্যাটারিং হয় একটা শর্ট চ্যানেলের মধ্যে, তাহলে মানে তোমার অ্যানালাইসিসটা করতে ডিফিকাল্ট হয়ে যায়। যত স্ক্যাটারিং হবে মিন ফ্রি পাথ টাথ এগুলোর ক্ষেত্রে ইফেক্ট করবে। Virtually all analytical models and some numerical models assume that the carriers undergo sufficient scattering such that the thermalized into a steady state distribution. তো কাজে তোমাকে এখন আমি দুটা পয়েন্ট খালি নোট করতে বলতেছি। ফার্স্ট প্রবলেম হচ্ছে পটেনশিয়াল প্রোফাইল বিকাম টু ডাইমেনশনাল, আর ভেতরের অংশগুলোর জন্য জায়গা রাখো, পরে নিজেরা নোট করে নিও। আর 2 নম্বর পয়েন্টে লেখো যে যে অ্যাক্টিভ রিজিয়ন শ্রিঙ্কস, এই দুইটা পয়েন্ট লেখো। অ্যাক্টিভ রিজিয়ন শ্রিঙ্ক করতেছে 2 নম্বর পয়েন্ট, আর প্রথম হচ্ছে পটেনশিয়াল প্রোফাইল বিকামস টু ডাইমেনশনাল, এই দুটো পয়েন্ট লেখো। আর হেডিং দিবা যে শর্ট চ্যানেল মডেলের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল মডেলের সীমাবদ্ধতা আর কি, লিমিটেশনস অফ অ্যানালিটিক্যাল মডেল ফর শর্ট চ্যানেল কেস। বুঝছে? Yes, sir. আচ্ছা, এটা জাস্ট দুইটা পয়েন্ট লিখতে বলছি, ওটা লিখবা যে হচ্ছে পটেনশিয়াল প্রোফাইলের আর শ্রিঙ্ক করতেছে। আচ্ছা, তো এরপরে কথাবার্তা আছে, ওই ল্যাটিস স্ক্যাটারিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। So in this case, the average energy of the distribution no longer changes with time. However, in a device with dimensions comparable to the mean free path, হ্যাঁ, যদি এমন একটা ছোট্ট ডিভাইস হয় যে তোমার এখানে একটা স্ক্যাটারিং হবে, তারপরে স্ক্যাটারিং হবে এখানে, তো মাঝখানের যে ডিস্টেন্স সেটা মনে করো L1, আর চ্যানেলের লেংথ মনে করো L। এখন এটা L আর L1 যদি কম্পারেবল হয়ে যায় তখন সমস্যা, একটা স্ক্যাটারিং আর একটা স্ক্যাটারিং এর মাঝখানে সমস্যাগুলো। দিস ক্যারিয়ার্স ক্যান কমপ্লিটলি ট্রানজিট দ্য স্ট্রাকচার উইদাউট স্ক্যাটারিং, সাফারিং এনি কলিশনস। তাহলে তখন স্ট্রাকচারের মধ্যে দিয়ে কোনো স্ক্যাটারিং ছাড়াই তারা চলে যেতে পারে। Even if the device is somewhat larger than the mean free path for electron scattering, many of the carriers will not suffer scattering. Scattering ছাড়াই তারা চলে যাবে in order to reach the steady state kernel prior to the existing device. In either case, use of theoretical model that assumes thermalization of the carriers can produce inaccurate results. তো এগুলাই হচ্ছে মেইন জিনিস, এখানে তোমরা রিডিং করে এখান থেকে নোট করে নিবা। The most compelling reason then to turn the advanced numerical simulation tool is that in the current state of the art very short channel devices, the carrier experience few collisions during their transit. ঠিক আছে, ওই আগের অ্যানালাইসিসটারই কন্টিনিউশন। Few collisions during their transit, and thus their dynamics are readily different from those predicted using steady state formulations. The non-steady state transport is often referred to as non-stationary transport. The two most important elements of non-stationary transports are ballistic transport and velocity overshoot. তাহলে এই জায়গাটা একটু লিখতে পারো যে for short channel devices, non-steady state transport or non-stationary transport term is very important. For short channel devices, non-steady state transport and non-stationary transport is very important. For short channel cases, non-steady state transport and non-stationary transport is very important. হয়েছে লেখা?
Yes, sir. আচ্ছা, তারপরে লেখো the two most important elements of non-stationary transports are ballistic transport and velocity overshoot. হয়ে গেছে? Ballistic transport and velocity overshoot. হয়েছে? Yes, sir. আচ্ছা, তো এখানে তোমার এই ব্যালিস্টিক ওভারশুট ট্রান্সপোর্ট নিয়ে এখানে বলা হয়েছে ব্যালিস্টিক ট্রান্সপোর্ট occurs when the carrier transit the device without suffering any collisions. আচ্ছা, তো obviously ballistic transports can be appreciable only if the device dimensions are equal to or smaller than the scattering mean free path. আচ্ছা, তাহলে ballistic transports can be appreciable if device dimensions are equal to or smaller than the scattering mean free path for collisions. In devices with longer dimensions than the mean free path, some but not many collisions can occur. ঠিক আছে, তাহলে এই লাইনগুলো একটু লেখো। ব্যালিস্টিক ট্রান্সপোর্ট একটা হেডিং দিয়ে তার আন্ডারে এগুলো লেখো, হেডিং দিয়ে আন্ডারলাইন করে তার আন্ডারে লেখো। দেখছো? Yes, sir. আচ্ছা, এরপরে হেডিং দাও ভেলোসিটি ওভারশুট। আচ্ছা, তো ভেলোসিটি ওভারশুট দিয়ে হেডিং এর আন্ডারে লেখো যে একটা কেস যদি ইনএলাস্টিক কলিশনস হয়, phonon scattering is a dominant inelastic deceleration. To relax the carrier's energy, if insufficient scattering occurs during the carrier's transit, it will overshoot and not settle into a steady state. এই কথাটা একটু লেখো ভেলোসিটি ওভারশুটের আন্ডারে। If insufficient scattering occurs during carrier transit, it will overshoot and not settle into steady state. তারপর লিখবা যে ওভারশুট হওয়ার ফলে কনসিকুয়েন্স of the overshoot is that carrier energy will be higher than the corresponding steady state value. তাহলে যদি insufficient scattering হয় during the transit, it will overshoot এবং it will not settle into steady state, এবং এর কনসিকুয়েন্স হচ্ছে ক্যারিয়ার এনার্জি will be higher than that steady state value. ঠিক আছে, তো এনার্জির সাথে তুমি জানো ভেলোসিটি রিলেশন, তাহলে এনার্জি যদি ওভারশুট করে ভেলোসিটি ওভারশুট করবে, হাফ এমবি স্কোয়ার। এখান থেকে তুমি বলতে পারো যে এনার্জি ওভারশুট মানে ভেলোসিটি ওভারশুট, হ্যাঁ, উইথ এ কনকমিটেন্ট ইনক্রিজ ইন দ্য ভেলোসিটি। আচ্ছা, স্টেডি, এটাও লেখা আন্ডারলাইনের শেষ অংশটা লেখা, ইনক্রিজ ইন ভেলোসিটিটাও লেখো একটু। লিখেছো? Yes, sir. আচ্ছা,
তাহলে এটাকে ক্লিয়ার অল লাইন্স করি। এখন মোটামুটি এই জায়গাটার কনসেপ্টটা বলা হয়েছে শর্ট চ্যানেলের। এখন এখানে একটা ডিরাইভেশনের মতো আছে, মানে ইকুয়েশন রিলেটেড, সেটা হচ্ছে মোমেন্টাম নিয়ে একটা কাজ আছে, যেহেতু এখানে ভেলোসিটি ওভারশুট হচ্ছে। তো এনার্জি, ভেলোসিটি, মোমেন্টাম এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। তো সেখানে মোমেন্টাম ব্যালেন্স ইকুয়েশন ইউজিং বোলজম্যান ইকুয়েশন, এটা হচ্ছে লেখো। এটাকে 1 নম্বরই দাও, এই পার্টিকুলার ক্ষেত্রের 1 নম্বর। এবং এখানে এটা যেহেতু টাইম, আমি এটাকে টি বলি। ইকুয়েশনটা লেখো ডিপি বাই টিটি, ডিটি মানে মোমেন্টামের পরিবর্তনের হার। আর এটাকে ইলেকট্রিক ফিল্ড বলবো, অ্যাপ্লাইড ফিল্ড। আর এটা কিন্তু ই এন না, এন মানে আলাদা, ই ইলেকট্রিক ফিল্ড আলাদা, তিনটা টার্ম এখানে। এন হচ্ছে কনসেন্ট্রেশন, ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এটা হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, কিউ হলো চার্জ, এন হলো ক্যারিয়ার কনসেন্ট্রেশন, টিএম ইজ দ্য মোমেন্টাম রিল্যাক্সেশন টাইম। এখন মোমেন্টাম রিলেশন টাইমের পাশে ব্র্যাকেটে লিখে লিখে দাও ওটার সংজ্ঞাটা। দ্য মোমেন্টাম রিলেশন টাইম ইজ, মানে এটা তো আর লেখার দরকার নাই। মোমেন্টাম রিলেশন টাইম ব্র্যাকেটে লেখো ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাভারেজ টাইম নিডেড টু রিল্যাক্স দ্য ইলেকট্রনস মোমেন্টাম। মোমেন্টাম রিলেশন টাইম ব্র্যাকেটে লেখো is defined as the average time needed to relax the electrons momentum. তাহলে শর্ট চ্যানেল ডিভাইসের অ্যানালাইসিসটা করার জন্য একটা মোমেন্টাম ব্যালেন্স ইকুয়েশন থেকে স্টার্ট করলো। সেই ইকুয়েশনটা বোলজম্যানের দ্বারা আসছে। তো মোমেন্টামের পরিবর্তনের হার চার্জের উপর, ফিল্ডের উপর, ক্যারিয়ারের উপর ডিপেন্ড করবে, এবং মোমেন্টাম রিল্যাক্সেশন টাইমের উপর ডিপেন্ড করবে। হয়েছে লেখা? Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা নেক্সট পেজে যাই। Is quite fast since it can take only one large angle scattering event to redirect the electrons momentum. এটা তোমরা স্টাডি করে নিও। The force term is negative here since we assume the electrons are the carriers. এটাও তোমরা কারণগুলা নিজেরা পড়ে নিও। The average momentum is given simply by the ratio of the total momentum density P to the concentration N. With this substitution of equation can be solved for the mean momentum to obtain এটা। তো এটার একটা ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের টেকনিক আছে। তো সেই টেকনিক ইউজ করে এখানে যেটা অ্যাভারেজ মোমেন্টাম লেখে এই ইকুয়েশনটা লেখো, বাকি কথা দরকার নাই। এটা হচ্ছে টি, এর নিচেরটা হলো টিএম, মানে জিনিসটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টিএম। তোমরা অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছো, এরকম থাকে। তো এটাও তাহলে টিএম। আর তোমাদের কষ্ট দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা এরকম চিহ্ন দিচ্ছি, এটাকে 2 নাম্বার বলো। তো এটা তো জানো, এই ধরনের সলিউশন যদি আসে, এটা কিন্তু অ্যাভারেজ। If one examines এটা, it is clear that the system initially has a mean momentum 0 at t is equal to 0. After a long time on the order of momentum relaxation time, the momentum approaches q electric field time. তো এগুলো নিজেরা পড়ে নিও। A similar relationship is easily found for average carrier velocity. So for average carrier velocity এরকম আরেকটা ইকুয়েশন পাবো, মোমেন্টামের যেমন পেয়েছি ওখানেও পাবো। তো ওখানেও ইলেকট্রিক ফিল্ড দিবা, ওখানেও টিএম দিবা, ওখানেও টি বাই টিএম দিবা। এটাকে 3 নাম্বার ইকুয়েশন বলবা। এখানে নতুন জিনিস কি আসলো, পির জায়গায় ভি আসলো, আর একটা টার্ম আসলো এম স্টার, ইফেক্টিভ ম্যাস যেটাকে বলো। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন পর্যন্ত লেখো, মাঝখানের কারণগুলো অত দরকার নাই, মানে দরকার নাই মানে কি নিজেরা পড় নিবা, এখানে এখন লিখে সময় করতে চাচ্ছি না। তাহলে 2 আর 3 ইকুয়েশনে গেলাম। Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটু আগাই।
we can further estimate the mean distance travel before steady state condition achieved as follows. The mean distance travel as the system evolves to steady state is obtained from the integrating এই 3 নাম্বার ইকুয়েশন ইন্টিগ্রেট করতেছে। তাহলে আমরা 3 নাম্বার ইকুয়েশনটাকে বলি ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করলে the mean distance traveled evolves to steady state value after integrating with respect to time. এটাকে টাইমের সাথে রেসপেক্ট ইন্টিগ্রেট করছে। তাহলে এখানে কিউ ছিল, ইলেকট্রিক ফিল্ড ছিল, টিএম ছিল, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টিএম ছিল, -1 ডিটি, ডিটি আসলো, এম স্টার ছিল, সেও থাকলো। তাহলে এটা হলো তাহলে ভি ইন্টিগ্রেশন ডিটি, তো দ্যাট ইজ ইয়োর ডিস্টেন্স। ঠিক আছে, বাম সাইডের জিনিসটা ডিটির সাথে ইন্টিগ্রেট করলে ডিস্টেন্স হবে আর কি, এবং সেটাকে বলছে মিন ডিস্টেন্স ট্রাভেলড। যেহেতু এটা মিন ভেলোসিটি, তাহলে ওটা হচ্ছে মিন ডিস্টেন্স ট্রাভেল। তাহলে ডির সিগনিফিকেন্সটা একটু লিখবা, যে মিন ডিস্টেন্স ট্রাভেল অ্যাট দ্য সিস্টেম এভলভ স্টেডি স্টেট। তাহলে এটা আসবে 4 নম্বর ইকুয়েশন, এবং এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে সলিউশন আসবে এরকম, ইকুয়েশন 5। Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ। একটু দেখি আগাইতে পারি কিনা। তো এখানে বলছে এটা একটা নিউমেরিক্যাল ডাটা দিছে, যদি ডি এর ভ্যালুটা গ্যালিয়াম আর্সেনাইড সিলিকনের ক্ষেত্রে অ্যাপ্লাইড ফিল্ড যদি 10 কিলোভোল্ট হয়, 10 কিলোভোল্ট পার সেন্টিমিটার, এই ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে দেখা যায় যে ডি এর ভ্যালু 11 ন্যানোমিটার হয় সিলিকনের জন্য, আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য হয় 100 ন্যানোমিটার। ঠিক আছে, তো এটা কি যে মিন ডিস্টেন্স ট্রাভেল স্টেডি স্টেটের জন্য। আচ্ছা, তো in these calculations the momentum relaxation time can be estimated from the low field mobility and we have raised, তখন দেখা যায় যে মোবিলিটিটা পাওয়া যায় 1450 1800 8500 for silicon and gallium arsenide respectively. Therefore if the device active dimensions are less than d, d এর চেয়ে যদি কম থাকে, the electrons will not on average achieve a steady state distribution. এটাই এই d এর significance. Instead they will exit the device before they have suffered sufficient scattering to produce steady state. ধাক্কাধাক্কি খেয়ে তোমার স্টেডি স্টেটে আসতে হয়, ওইটা হওয়ার আগে সে লিভ করে যাবে চ্যানেলটাকে। তো আন্ডার দিস কন্ডিশন স্টেডি স্টেট ইজ নট অ্যাচিভ। It is important to notice that the mean distance required for the system to reach steady state is much longer in gallium arsenide. এটা অনেক বড়, ওই যে পেলাম কত 100 ন্যানোমিটার। Therefore velocity overshoot effects are expected to be much more pronounced in gallium arsenide, যেহেতু ওদের স্টেডি স্টেট আসার জন্য অনেক লম্বা লেংথ লাগে, তো কাজে ওভারশুটটা বেশি হবে ওখানে। And related compounds then in siliconের চেয়ে, and implying potentially faster device operation. আচ্ছা, তো this question becomes then time শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী রবিবারও এখানে একটু আগাই, তারপরে সোমবার মঙ্গলবারের দিকে থিওরির ওখানে যাব আর কি, ওই যে প্রোগ্রামিং এর টাইপের যে সমস্ত কাজ, ওই যে একটা বই ছিল না স্নোডেনের পেপারটা, ওখানে যাব। থ্যাংক ইউ। স্যার বলো। স্যার মিন ফ্রি পাথ স্যার কনসেপ্ট এরকম ছিল না স্যার, একটুকের মধ্যে ইলেকট্রন গুলো স্যার কোনো রকম কলিশনে আসবে। রাইট। তো এখানে দেখা যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাওয়ার ফলে তোমার ইয়ে হচ্ছে, ওর মধ্যে কলিশন ছাড়াই বের হয়ে যাচ্ছে, কাজে স্টেডি স্টেট আসতে পারবে না। ডিভাইসের মধ্যে তো জিনিসটা অপারেট করতে হবে, ওটা করার আগে সে বের হয়ে গেলে সমস্যা। এই জায়গাটা আরেকবার, এখান থেকে আরেকবার নেক্সট ক্লাসে শুরু করবো। এই জায়গায় কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে রেডি করো, এখানে আমরা নেক্সট ক্লাসে যাব। থ্যাংক ইউ।